জিলেটের মেইন বিজনেসটা হচ্ছে কি হলো ব্লেডস, রেজার্স পরে আসছে, বাট মূল ব্যবসাটা হচ্ছে কি ব্লেডস, ঠিক আছে? ওকে, আপনারা আপনাদেরকে 1 2 3 4 জনকে 4টা প্যারা আমি অ্যাসাইন করে দিচ্ছি, আপনারা পড়ে আমাকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? তারা কি বুঝাবেন। সো ম্যাডাম আপনি শুধু প্রথম প্যারা বলবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি হলো 3 নাম্বার প্যারা বলবেন। স্যার আপনার নাম জানি কি? হ্যাঁ, মাহবুব। ড্রাকো বলবেন হচ্ছে কি বলো সেকেন্ড প্যারা। আর লাস্ট প্যারা স্যার আপনার নাম কি? আরিয়ান। আচ্ছা, আপনি লাস্ট প্যারা করবেন, ঠিক আছে? এটাকে এক্সপ্লেইন করতে হবে। আপনি যতটুকু বুঝছেন 2 মিনিট সময় নেন, আপনারা যতটুকু বুঝছেন তারপর আমরা এক্সপ্লেইন করব। আমি সবসময় স্টুডেন্ট পার্সপেক্টিভটা আগে নেই, আপনারা কি বুঝলেন তারপর হচ্ছে কি আমরা হলো ডিসকাস করব। এখানে যারা যারা আছেন আজকে, এমন কেউ আছেন যারা এখনো কোনো টিম হয়নি প্রেজেন্টেশনের জন্য? আপনার টিম হয়নি? ঠিক আছে, বাট এমন কেউ আছেন যে টিমে কোনো টিমের ভিতর পড়েন নেই? আচ্ছা, সবার কি টিম আছে এখানে? এটা আগে বুঝি। প্রেজেন্টেশন টিম আচ্ছা, মানে আপনার আরেকজন দরকার। আচ্ছা, ভালো কথা। কোনো ম্যাডামকে যদি দেখেন টিম নাই, আপনি নিতে পারেন। আচ্ছা ম্যাডাম, প্রথম প্যারাগ্রাফটা বলবেন। আপনি যতটুকু বুঝছেন যথেষ্ট। আমি তো বলতেছি না যে পুরো লাইন বাই লাইন আমাকে বুঝাই দিবেন, বেসিক কনসেপ্টটা বলে দেন। প্রথম প্যারাগ্রাফে কি আলোচনা করছেন, আমি আপনাকে হেল্প করবো। স্যার প্রথমে হচ্ছে 1901 সালে কিং ক্যাম্প জিলেট এরিয়াটা প্রতিষ্ঠিত করেন। এরপর হচ্ছে দীর্ঘ তারা তাদের ইনোভেটিভ যে সেফটি রেজার আছে সেটা দিয়ে অনেক বছর তারা ইন্ডাস্ট্রিতে শক্ত একটা তাদের একটা কি বলবেন এটাকে স্যার, হ্যাঁ শক্ত অবস্থান মানে ধরে রাখতে পেরেছে। আচ্ছা, এরপর হচ্ছে তাদের জিলেট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আচ্ছা, তারা হচ্ছে তাদের সাথে যারা পার্টনারশিপে ছিলেন তাদেরকে সবসময় স্যার আমি একটু বলছেন তো ঠিক হচ্ছে তো 90% হয়ে গেছে, আর একটু হলেই হবে। তারা তাদের মানে যে প্রোডাক্টটা তারা হচ্ছে ইনোভেট করেছে সেটা তারা মার্কেট প্লেস বা হচ্ছে তাদের সাথে যাদের পার্টনারশিপ ছিল ওই জিনিসটাকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। আপনার বেসিক কনসেপ্টটা মনে করতে পারছেন। আমি একটু বলে দিই। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফে যে আলোচনা করছেন হচ্ছে যে জিলেটের ইতিহাস বলছেন, যে জিলেট কত বছর পুরনো কোম্পানি, হোয়াট ডু দে স্পেশালাইজ ইন, এবং এখানে বলার চেষ্টা করছে যে কেন তারা একটা গ্লোবাল জায়ান্টে পরিণত হয়েছে। সো হোয়াট দে ডিড ওয়াজ বেসিক্যালি তাদের গ্লোবালি অনেক পার্টনার্স আছে, স্ট্র্যাটেজিক পার্টনার্স, যাদের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউশন করে। ডিস্ট্রিবিউশনের মাধ্যমে হোয়াট দে হ্যাভ এনশিওরড ইজ প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পাড়া মহল্লা যাতে জিলেটের রেজাল্ট পাওয়া যায়। আপনি অন্য কোনো রেজাল্ট পান বা না পান, জিলেটের রেজাল্ট পান না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, ঢাকায় যেমন অ্যাভেলেবল, ঢাকায় অ্যাভেলেবল না, এই ইভেন ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে ওদের হচ্ছে গ্লোবাল যে পজিশনটা ওরা ধরে রাখে, ঠিক আছে? আর আরেকটা স্পেশালিটি হচ্ছে অফকোর্স ওদের কোয়ালিটি আছে, কোয়ালিটি এবং ডিস্ট্রিবিউশন অ্যাভেলেবিলিটি, এই দুটোর মাধ্যমে ওদের হচ্ছে গ্লোবাল পজিশনটা ধরে আছে। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ ফাঁকা দিয়েছিলাম। If you find it difficult to speak in Bangladesh, you can also speak in English. I will explain it. Okay. So this paragraph, what it meant was like before 2012, Gillette was the main company selling razors in dominated the market. So যখন 2012 সালে Gillette যখন
মেইন কোম্পানিটা ছিল তারা হচ্ছে মার্কেটটাকে ডমিনেট করতেছিল। So তারপর হচ্ছে Jeff Rainer যে ছিল and Andy Gates Mayfield started a new company called Harris Dollar Shave Club. Sir, I'm not reading the paragraph. I'm just briefly explaining it. It's okay, it's okay. Do it your style. So তারা যখন আসছে তখন হচ্ছে হ্যারিস ডলার শেভ ক্লাবটা এটা ইনভেন্ট করেছে। So what did they do differently? The first thing they did was they sold razors directly to the customers, not through shops. তারা শপসের মাধ্যমে সেল করে না, সেটা হচ্ছে ডাইরেক্টলি কাস্টমারদের কাছে সেল করে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে they delivered razors to people's homes. তারা হচ্ছে ডেলিভারি করতো, razors গুলো নিয়ে তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। আচ্ছা So their razors were cheap and but good quality. তাদের razors গুলো অনেক cheap ছিল but quality অনেক অতিমাত্রায় পরিমাণে ভালো ছিল। They use smart and funny marketing to attract young customers. যারা young তাদেরকে কোনোভাবে convince করতো যাতে কাস্টমাররা convince হয় তাদের products গুলো কিনে। So অনেক কথা বললাম, in short যদি বলিস Harry used a new cheaper home delivery model and start marketing to compete with Gillette, forcing Gillette to rethink its plan. ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমরা একটু আমাদের মতো বোঝাই, সেটা হচ্ছে যে দিস ওয়াজ আ জায়ান্ট, ঠিক আছে, ম্যাসিভ বিলিয়ন ডলার কোম্পানি। এইখানে আপনাদের একটা কোর লেসেন্স আছে এইখান থেকে যে মেজর একটা টেক ওভার আছে, ওটাতে আমরা লাস্ট আসতেছি। বাট দেখা যাচ্ছে যে তিন বন্ধু মিলে একটা স্টার্ট আপ শুরু করে, ওটা হচ্ছে হ্যারিস ডলার শেভ ক্লাব, ঠিক আছে। ওদের কনসেপ্টটা কি ছিল যে এতদিন পর্যন্ত রেজাল্ট যদি কিনতে হয় তাহলে হচ্ছে তো দোকানে তো কিনতে হচ্ছে, রাইট? বাট ইফ ইউ হ্যাভ, মানে আপনারা যদি কোনো টিভি বা সিরিয়াল বা টিভি শো নেটফ্লিক্স দেখে থাকেন বেসড অন আমেরিকা, আপনি দেখবেন যে ওদের যে বিগার মেট্রোপলিসগুলো, ইটস আ ভেরি গ্রোয়িং অ্যান্ড ইয়াং পপুলেশন, এবং ওদের পাবলিক ট্রান্সপোর্ট বলতে তেমন কিছু নেই। ওদের হচ্ছে গিয়ে আদার ইউরসেলফ ড্রিভেন, আর তাছাড়া কিছু করে না, বাইরে যেতে। সো গোয়িং টু অ্যাকচুয়াল শপিং ইজ আ মেজর ইনকনভিনিয়েন্স, ঠিক আছে। এবং সময়টা দেখেন 2012 সাল, আই এম টকিং অ্যাবাউট বিফোর দ্য রাইজ অফ অ্যামাজন অ্যান্ড লাইক অনলাইন শপিং, বাংলাদেশ চাওয়া তখনও আসে, হ্যাঁ, ওই যুগের কথা বলছি। সো দিস ওয়াজ বেসিক্যালি নিউ থিং, যে আপনি বাসায় বসে একটা জিনিস অর্ডার করবেন আর বাসায় চলে আসবে, ইট ওয়াজ কোয়াইট নিউ থিং। সো ওরা যে ডিজাইনটা করছে, যে ইনস্টেড অফ পিপল going to shops and get their supplies, they decided যে তুমি হচ্ছে আমাদের কাছে সাবস্ক্রিপশন প্ল্যান নিবা, তোমার যে শেভিং প্যাটার্ন এগুলো স্টাডি করে আমাকে একটা সাবস্ক্রিপশন প্যাটার্ন দিব, তো সাবস্ক্রিপশন পে করো, প্রতি মাসে তোমার যে শেভিং যে সাপ্লাইজ এগুলো তোমার রোস্টারে বসে। এইটা একটা বড় পপুলেশনের জন্য একটা ম্যাসিভ একটা অ্যাডভান্টেজাস ইয়া ছিল। প্লাস সে তারা ক্যালকুলেট করে দেখাইছে যে তোমার জিলেট বা অন্যান্য জায়ান্টসের কাছ থেকে তুমি যখন প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছ, তোমার যে খরচা হয়, তুমি কেউ ডোর স্টেপে বসে আমার সাপ্লাইজ পাবা একটা ফ্র্যাকশন অফ আ কস্ট, ঠিক আছে। সো কস্ট এবং টাইম দুইটার কনভিনিয়েন্স ওরা দেওয়া শুরু করবে। এর পাশাপাশি ওরা কাপল করছে যে ফানি অ্যাডভার্টাইজমেন্টস, মানে জেনারেশন রেলেভেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, যেমন এখন সব অ্যাডভার্টাইজমেন্ট জেন জি রেলেভেন্ট হয়, সেই সময় ওই সময়কার ইয়াং পপুলেশন যারা ছিল ওদের রেলেভেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করে দে অ্যাট্রাক্টেড পপুলার যে গেট পপুলারিটি, ঠিক আছে। এবং এটা করে ইন্টারেস্টিং বিষয়, এই স্টার্টআপটা অরিজিনালি দে ওয়ান্টেড ফাইন্যান্সিং ফ্রম জিলেট, বিকজ একটা ছোট কোম্পানি একটা বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য সবসময় টাকা পয়সা লাগে, হ্যাঁ, এন্ড দে ওয়ান্টেড টু কোলাবোরেট উইথ জিলেট ওদেরকে পাত্তাই দেয় না। কিন্তু খুব দ্রুতই দেখতে পারো যে ওরা আস্তে আস্তে গ্রো করা শুরু করছে এবং আস্তে আস্তে মার্কেট শেয়ার টেক ওভার করা শুরু করছে। ধরেন জিলেট হচ্ছে গিয়ে $2 বিলিয়ন ইয়ার কোম্পানি, ঠিক আছে, যে কোম্পানি বছরে 2 লাখ টাকা লাভ হয়, ঠিক আছে, 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 থেকে 2, 3, 4, 5, হ্যাঁ, এটা যে 10%, ঠিক আছে, আর 2 বিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে, এটা হচ্ছে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, এইটার 10% তখন হবে না? অনেক কম। হ্যাঁ, সো বেসিক্যালি ওদের 1% মার্কেট শেয়ার যদি স্লাইড অফ করে, তাহলে একটা ম্যাসিভ লস। ওরা দেখলো যে ওদের মার্কেট শেয়ার কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি, বিকজ অফ হোয়াট? বিকজ অফ স্টার্টআপ লাইক দিস, যাদেরকে ওরা পাত্তাই দেয় না। ক্ষুদ্র একটা কোম্পানি এসে একটা কনভিনিয়েন্স দিয়ে ওদের হচ্ছে প্রোডাক্ট ড্রিভেন, আমার প্রোডাক্ট হাই কোয়ালিটি, আমার প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট, এই প্রোডাক্ট যদি আমি
জাস্ট প্রপারলি প্লেস করতে পারে, মানুষের দোকানে পৌঁছে দিতে পারে, এটা মানুষ এমনি কিনবে। কিন্তু এই ইয়াং ট্যালেন্টেড পোলাম্যান এসে ওদেরকে শিখালো যে না, ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্য বেস্ট প্রোডাক্ট, বাট ইউ অলসো হ্যাভ টু কমিউনিকেট, ইউ অলসো হ্যাভ টু give service to the population they are trying to serve, because এখন মানুষের পারসেপশন চেঞ্জ হচ্ছে, মানুষের প্রোডাক্টের সাথে সার্ভিসের ফিচার, ঠিক আছে? আচ্ছা, এবং এই চাপের কারণে ওদের বিজনেস স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হয়েছিল। ম্যাডাম 3 নম্বর প্যারাগ্রাফে বলেন। জিলেট থেকে শোনা এটা না? হ্যাঁ, 3 নম্বর জিলেট ওয়ান্স আ পাইনিয়ার। মানে কি এক্সপ্লেনেশন বলবো? আপনি এক লাইনে বলতে পারেন পুরো আলোচনা শেষ। মানে মূলত হচ্ছে তারা দ্য মুভ মার্কেট, আচ্ছা মূলত হচ্ছে জিলেট তারা মানে ডাইরেক্ট টু কনজিউমার, মানে হচ্ছে সরাসরি গ্রাহকের মানে কাছে মানে কাছে পৌঁছানোর জন্য মডেল এবং লোয়ার প্রাইস পয়েন্ট, মানে হচ্ছে যে কম দামে মানে সেবাটা তারা দিত। আচ্ছা, তো এইটা। তারপর হচ্ছে এই হ্যারির সফলতার কারণে এই জিলেট কোম্পানি লঞ্চ প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের মানে নিজেদের সাবস্ক্রিপশন সার্ভিস জিলেট শেপ ক্লাব 2015 সালে। তো এইভাবেই তারা মানে একটা সিগনিফিকেন্ট একটা শিফট হয়ে যায়, মানে তাদের মানে তারা এভাবে মানে তাদের শিফটটা একটা ভালো পর্যায়ে যায় সেই জি। আচ্ছা, সো থ্যাংক ইউ। এখানে মূলত যে আলোচনা করছে যে জিলেট এই একসময় ওরা তো দে ইউজড টু বি দ্য বিগেস্ট কোম্পানি, হ্যাঁ, এই বিগেস্ট জায়ান্ট ওরা যখন দেখলো যে একটা র্যাপিডলি গ্রোয়িং কোম্পানি আসছে ইন্ডাস্ট্রিতে এবং ওদের শেয়ার টেক ওভার করা শুরু করছে, তখন দে স্টার্টেড পেইং ক্যাচ আপ। এটা হচ্ছে খুব সুন্দর একটা নাম আছে, যে ছোটবেলা আপনার খেলছে না ওই যে কানামাছি, হ্যাঁ, ওর হচ্ছে কানামাছির মতো অবস্থা হয়ে গেছে। এখন ওর হচ্ছে কি ছোট কোম্পানি হচ্ছে দৌড়ানো শুরু করা হয়েছে। কিভাবে? দে আর নট রানিং আফটার দ্য কোম্পানি, বাট দে আর রানিং আফটার দ্য আইডিয়া, যে ওই ছোট কোম্পানি, ক্ষুদ্র কোম্পানি যেভাবে কাস্টমারকে রিচ করতেছে, এখন আমাকেও সেইভাবে কাস্টমার রিচ করতে হবে। If I want to survive in this new generation of business entrepreneurs, I have to think like them. So খুব দ্রুতই 2012 3 বছরের মধ্যে ওরা হচ্ছে কি নিজে একটা সাবস্ক্রিপশন বেস সার্ভিস নামাই দিছে। নামাই দেওয়ার পর হ্যাঁ, ওদের নামটাও সিমিলার রাখলো, রেখে হচ্ছে গিয়ে ওরা চেষ্টা করলো এবং প্রাইস কমাই দিল, নিজেদের প্রোডাক্টের প্রাইস কমায় চেষ্টা করলো যে হচ্ছে গিয়ে এইরকম একটা নতুন বিজনেস আইডিয়াটা ওরা কমপ্লিট করে ওদের অবশ্যই করতে পারবে, বিকজ দে হ্যাভ সো মাচ ফাইন্যান্সেস। একটা 2 কোটি টাকার ফাইন্যান্স আর 25,000 কোটি টাকার ফাইন্যান্স ডাজ নট কম্পেয়ার, রাইট? সো ওরা চেষ্টা করলো যে কিভাবে হচ্ছে গিয়ে সিমিলার লেভেল প্লেইং ফিল্ডে আসা যায়। আচ্ছা, 4 নাম্বার প্যারাগ্রাফটা বলে ফেলেন স্যার। The rivalry between these two companies reshape the shaving industry. মানে হচ্ছে এই দুটো কোম্পানির রাইভাল শত্রুতা পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে প্রতিযোগিতা, হ্যাঁ। Harris forced Gillette to adapt to changing consumer preference and embrace digital innovation. আপনি যা বলছেন সেটা বলেন। আচ্ছা, মানে হ্যারি জিলেটকে নতুন মানে কনজিউমার প্রেফারেন্স বলতে তো কাস্টমারের চাহিদা বোঝাচ্ছে না, মানে হ্যাঁ, ডিজিটাল ইনোভেশনের দিকে ফোর্স করছে। While Gillette remains a dominant force, Harris has carved out a significant niche. যদিও Gillette mass marketer হয়ে গেছে, but Harris adopt করছে niche market, which means for a particular group of people কে serve করবে, proving that even established giants can be challenged by disruptive newcomers. এটার মানে কি? রিডিংটা সুন্দর হয়েছে, তারপরে হ্যাঁ, বাট এটা মানে কি হলো? মানে হচ্ছে proving that even established giants can be challenged by disruptive newcomers, যে বড় বড় giants দেরকে টক্কর দিতে পারে, Harris prove করছে। Can I say so? Yes. আচ্ছা, ওকে। সো বেসিক্যালি এইখানে এই যে কম্পিটিশন, রাইভালরি হচ্ছে সবসময় শত্রুতার হিসেবে, রাইভালরি ইজ আ পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে? শত্রুতা হচ্ছে কি, শত্রুতার ইংলিশ হচ্ছে এনিমিটি, ঠিক আছে? রাইভালরি থাকে হচ্ছে বিটুইন স্টুডেন্টস, বিটুইন টু ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, হ্যাঁ, এটা আপনাদের সেকশনের সাথে সেকশন, তারপরে আপনাদের যখন হচ্ছে কি প্রেজেন্টেশন দিবেন, ওইখানে আপনাদের একটা কম্পিটিশনের মতো করা হবে, আপনারা আসলে বুঝতে পারবেন। ইটস গোইং টু বি
লাইক আ স্টার্টআপ ম্যাচ। আপনারা এখানে এসে আপনাদের আইডিয়া স্পিচ করবেন এবং আপনার ফ্রেন্ডসরা আপনাদেরকে গ্রেড করবে, বুঝছেন? ক্লাসরুমে আসলে বুঝতে পারবেন বিষয়টা কি। আচ্ছা, ওকে, তো এখানে যেটা দেখাচ্ছে যে এই দুটো কোম্পানির কম্পিটিশন বা প্রতিযোগিতা হচ্ছে মূলত পুরো ইন্ডাস্ট্রি শিল্প খাতটাকে হচ্ছে পরিবর্তন করেছে ফরএভার। কিভাবে? এই যে ছোট কোম্পানিটা ও জায়ান্টকে ইয়ে করছে, যে ফোর্স করছে যে তুমি হচ্ছে কি নিজের মতো না চিন্তা করো, তুমি যখন কনজিউমার যারা হচ্ছে কি তোমার পণ্য তোমার যারা কিনতেছে এন্ড ইউজার, এদের চিন্তা ভাবনা বুঝতে শিখে এবং তাদের মাইন্ড ইন্টারপ্রেট করে ওই অনুযায়ী ব্যবসা করতে শিখো। এটা জিলেটের জন্য একটা গুড লার্নিং এক্সপিরিয়েন্স ছিল এবং পাশাপাশি আমরা কি শিখতে পারি অ্যাজ স্টুডেন্টস অফ বিজনেস, আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে ডাজন্ট ম্যাটার হোয়াট স্পেস ইউ আর প্লেইং ইন। ধরেন আপনি হচ্ছে নতুন একটা প্রোডাক্ট বা সার্ভিস নামাতে চান ব্যবসা করতে, আপনি ছাত্র, আপনার সাথে দু একজন আছে, আপনার সাথে ইনভেস্টমেন্টস আছে হচ্ছে ধরেন লেটসে 5,000-6,000 টাকা, কিন্তু আপনি যে কোম্পানির সাথে কম্পিটিশনে যেতে যাচ্ছেন তাদের অ্যাভারেজ রেভিনিউ হয় হচ্ছে 2-3 হাজার কোটি টাকা, রাইট? সো regardless of the scale, if you have a bona fide idea, if you have a strong idea, you can still have a mark on the industry and you can still do business. That's the basic concept. You have to take over. আচ্ছা, আমরা স্টোরি শিখে ফেললাম। এখন এখান থেকে আমরা একটা মজার জিনিস শিখবো। আপনারা কেউ শার্ক ট্যাঙ্ক দেখছেন? আচ্ছা, শার্ক ট্যাঙ্কে কি করে বলেন তো? মূল মেইন আইডিয়াটা কি? ইনভেস্টরদের সামনে যে হচ্ছে তাদের কনসেপ্ট হচ্ছে এলাবোরেট করতে, তো তারপর হচ্ছে যদি ইনভেস্টরদের হচ্ছে মনে হয় যে ইটস স্যার শার্ক ট্যাঙ্কটা মূলত হচ্ছে আপনি শার্ক ট্যাঙ্কের এদেরকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলবেন নাকি বিজনেস এঞ্জেলস বলবেন? এঞ্জেল ইনভেস্টর। ওগুলো সব বুঝাই দেবো। সো বেসিক্যালি দেখছেন না যে যখন হচ্ছে কি এই স্টার্টআপস গুলো আসে, তারা হচ্ছে কিছু একটা স্লাইড দেখায়, তারপরে এক্সপ্লেইন করে। স্লাইড যেটা দেখায় এগুলো পিচ ডেক, ঠিক আছে? পিচ ডেকের একটা বড় অংশ থাকে হচ্ছে ইটস লাইক আ স্লাইড, যেখানে হচ্ছে কি বিজনেসের প্রত্যেকটা এলিমেন্ট একটা সিঙ্গেল স্লাইডের মধ্যে এক্সপ্লেইন করা থাকে, এবং দ্যাট ইজ কল্ড আ বিজনেস মডেল ক্যানভাস, যেখানে আপনার বিজনেসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলোকে শো করা হয়। আপনার ব্যবসা করতেছেন কাদের সাথে, কারা হচ্ছে গিয়ে আপনার টার্গেট ক্লায়েন্টস, কোন উপায় আছে বিক্রি করবেন, কাদের কাছে বিক্রি করবেন, আপনার রেভিনিউ স্ট্রিমস করতে আসছে, কস্ট স্ট্রাকচার কি, কোন কোন খাতে হচ্ছে কি আপনার খরচ হচ্ছে, তারপরে হচ্ছে আপনার কি রিসোর্স গুলো ইউজ করতেছেন। কি রিসোর্স বলতে হচ্ছে মেইন রিসোর্সেস দ্যাট ইউ হ্যাভ ইন বিজনেস। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ industry connections, that's a resource. If you have labor, that's a resource. If you have engineers in your company, that's a resource. If you have factories in different parts of Bangladesh, that's a resource. If you have a good reputation of providing the best of the best, that's also a resource. এইগুলো কিভাবে ইউটিলাইজ করতেছে, এগুলো হচ্ছে কি একটা স্লাইডে মূলত শো করা হয়। তো এইটা কিভাবে তৈরি করা হয় এটা আমরা আগে শিখবো, ঠিক আছে? প্রথমত আপনি বিজনেস মডেল ক্যানভাস জিনিসটা গুগল করেন, মনে আছে না? বিজনেস মডেল ক্যানভাস। হ্যাঁ, বিজনেস মডেল ক্যানভাস এটা গুগল করেন, ফাইন্ড ইট। বিজনেস মডেল ক্যানভাস গুগল করেন, ইমেজেসে যান, ডাউনলোড আর ইমেজ, এই যে একটা খালি একটা ফর্মের মতো আসবে। বিজনেস মডেল ক্যানভাস হ্যাঁ, একদম খালি একটা আনফিল্ড একটা ডকুমেন্ট, হ্যাঁ ইমেজে যে গেলে পরে আমি পাবো। খালি একটা ডাউনলোড করে যে কোনো একটা একটা আছে যে খালি, মানে কোনো কিছু ফিল করে না। এই যে ম্যাডাম খুঁজে পেয়েছে যে খালি ডকুমেন্ট একটা, দেখেন ফুললি এমটি। এটা ছবি নামান, কষ্ট করে ছবি তো নামানো যাবে না, স্ক্রিনশট নেওয়া যাবে। নামান যাবে। কে বলছে? এই যে আমি এটা আপেল ইউজার তো আপনি কমন ইউজার হিসেবে দেখা যাচ্ছে। ওইটা ফিল করো, ফিল করা যায় এমটিটা। এমটিটা নামাতে পারছেন আপনারা সবাই? আচ্ছা, ভেরি গুড। তারপরে দ্বিতীয় কাজ, আপনাদের সবাইকে হচ্ছে যে একটা এআই চ্যাটবট নামের একটা বলছিলাম, আছে না ফোনে? আছে জেমিনাই, চ্যাট জিপিটি। হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, জেমিনাই চ্যাট জিপিটি ইউজ করি। ভেরি গুড। আপনি জেমিনাইতে দেন এটা, পেস্ট করেন, পেস্ট করে বলেন যে এক্সপ্লেইন টু মি এভরি সিঙ্গেল ফ্যাক্টর অফ দ্য বিজনেস মডেল ক্যানভাস।
আসবে জেমিনার এক্সপ্লেনেশনটা আমার কাছে বেটার হবে ইয়েস স্যার জেমিনি হচ্ছে আপডেটেড ডেভেলপিং একটা কি বলবো explain to me every single factor of the business model canvas. আচ্ছা আপনাদের কাদের কাদের টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট আছে অনেকেরই আছে না বেশি কম্পিটিটিভ হ্যাঁ কম্পিটিটিভ বেশি জায়গা আপনারা চার মান আছে টেকনোলজি আসলে শিখতেই হবে হ্যাঁ কি বলছে এক্সপ্লেইন ইনশাআল্লাহ যদি আমরা সাফিশিয়েন্ট টাইম পাই আপনাদেরকে কিছু অ্যাপ ডেভেলপমেন্ট হাতে করে দিব বুঝছেন একটু পাইথন শেখার করতে স্যার আরেকবার একটু বলুন এক্সপ্লেইন টু মি এভরি সেগমেন্ট factor of the business model canvas পাইছেন না আপনারা একটু পরে মডেল ক্যানভাস ঠিক আছে আচ্ছা আপনারা প্রত্যেকটা এখানে হচ্ছে কি যতগুলো সেগমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9টা সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্ট মনোযোগ দিয়ে পড়েন যাদেরকে আমি ধরে নাই এখন ধরবো এটা কি ছিল স্যার তাহলে কি আমরা সেভ করব হ্যাঁ গো পড়েন কল টু বিজনেস খুব ইন্টারেস্টিং হয় Direct বলতেছে it's the skeleton of business. Yes, it is actually. Explanation খারাপ না হ্যাঁ এক্সপেরিয়েন্স খুব ইন্টারেস্টিং ম্যাডাম আপনি কি পার্টনার করবেন এই বলতেছেন না আপনি হচ্ছে কি পার্টনার্স বলবেন কে নিতে যাচ্ছে জানেন আচ্ছা স্যার আপনি হচ্ছে কি অ্যাক্টিভিটিস বোঝাবেন ঠিক আছে আপনি বোঝাবেন হচ্ছে কি রিসোর্স হ্যাঁ স্যার আপনি বোঝাবেন হচ্ছে কস্ট স্ট্রাকচার আপনি বোঝাবেন হচ্ছে ভ্যালু প্রপোজিশন ঠিক আছে এই ম্যাডাম আপনি হচ্ছে রেভিনিউ স্ট্রিম বুঝাবেন ঠিক আছে ম্যাডাম আপনি বুঝাবেন হচ্ছে চ্যানেলস তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রেট আচ্ছা আপনি বুঝাবেন হচ্ছে কি হলো চ্যানেলস দেখছেন ওকে হ্যাঁ আপনি অলরেডি আচ্ছা আপনি বুঝাবেন যে কাস্টমার সেগমেন্টস কাস্টমার রিলেশনশিপ আপনি দিছি ম্যাডাম আপনি কাস্টমার আচ্ছা পরে 5 মিনিটস টাইম পরে আমরা হচ্ছে ডিসকাশন করব পরে আমরা স্যার কস্ট স্ট্রাকচার পাবো কস্ট স্ট্রাকচার দিছি তো না কস্ট স্ট্রাকচার দেই দেন নাই স্যার পাবো আচ্ছা তাহলে আপনি কস্ট স্ট্রাকচার দিন না ফার্স্ট টাকা আমরা আরে স্যার দিছি আচ্ছা তুই এখানে লিখতে পারো না আরে আমার explain to me every factor in business model একটা ব্যবসা করতে গেলে আপনার এই 9টা এলিমেন্টের ব্যাপারে খুব মানে থরো আইডিয়া থাকতে হবে এই জিনিসটা আমরা এখানে বুঝবো অ্যাপ্লাই করব এবং প্রেজেন্টেশন এই জিনিসটা বানিয়ে দেব আপনাকে একটা বিজনেস আইডিয়া ওই আইডিয়াটা যদি অলরেডি মার্কেটে ইউজ করে থাকে আজকে পাশে টাইম হচ্ছে আপনি মার্কেট নাম্বার একটা ডাবল বলুন
নতুন আইডিয়া হলে বেটার আইডিয়া তো থাকবে বাট দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্ট পাওয়ার পরে এইগুলো মার্কেটে অলরেডি আছে থাকতে পারে। আমার কত স্টুডেন্ট হচ্ছে কি আমার পিছনে আমার লিঙ্কডিন হাইলাইট আমার স্টার্টআপ গুলো থেকে এসে আইডিয়া ঠিক আছে লিংকডিন অলরেডি বাট স্যার ট্রাই টু ডু অবশ্যই আসতে পারেন। আপনাদের সিনিয়র ভাই এবং বোন সবাই সালাম দেন। বলবেন স্যার বলেন মুড়ি আচ্ছা আজকে আপনি মাপটা আমি যাবো আপনাদের সাথে বাগানে খেতে অর্ডার চলে যাচ্ছে আজকে ফার্স্ট হ্যাঁ রাও তো কোন রুমে আচ্ছা ঠিক আছে আর আচ্ছা যারা যারা 10টা পাইছেন অ্যাডিশনাল কি পাইছেন বলেন তো? 10টা পেজ সাস্টেইনেবিলিটি ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা নিয়ে আমরা লাস্টের দিকে শিখব যে ব্যবসাটা দাঁড় করে ভিতরটাতে মানে সাহিত্যটা বাড়াতে হবে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে তো যে এটা 2 দিনের জন্য কি ওই আচ্ছা কি পার্টনার্স কাকে দিয়েছিলাম? কি পার্টনার্স গেট রেডি কি পার্টনার্স আর হচ্ছে গিয়ে কাস্টমার সেগমেন্টস কাকে দিয়েছিলাম? আপনারা দুজন রেডি হন। আচ্ছা এরপর কস্ট স্ট্রাকচার আর রেভিনিউ স্ট্রিমস কথা বলবো ঠিক আছে আপনারা রেডি হন ম্যাডাম কি পার্টনার্স বলে দেন কি বুঝলেন It's up to you whatever you feel comfortable লাউডলি বলতে সবার কানে বলেন বলেন কিসের লেখা আছে বলেন আচ্ছা হ্যাঁ কি পার্টনার হচ্ছে এমন একটা কিছু যেটাতে হচ্ছে আমি একা একা বিজনেস করা সম্ভব না তো ব্যবসা করতে হলে হচ্ছে যাদের সাহায্য আমার লাগবে বা যারা আসলে এটার সাথে যুক্ত যেমন হচ্ছে সাপ্লায়ার বা হচ্ছে ডেলিভারি ম্যান তাদের ছাড়া তো আমি একটা বিজনেস করতে পারবো না রাইট ভেরি গুড ডান থ্যাঙ্কস ভেরি গুড আচ্ছা কি পার্টনার্সটা আমি বুঝাই দিই কি পার্টনার্স হচ্ছে কি ব্যবসায়িক অংশীদার এখানে যেটা বোঝানো হয়েছে যে ধর হচ্ছে কি আপনি একটা মুদির দোকান দিয়েছেন রাইট মুদির দোকানে হচ্ছে কি আপনার কলা ডিম থেকে শুরু করে এফএমসিজি প্রোডাক্টস বিস্কুট সবই পাওয়া যায় ঠিক আছে সাবান শ্যাম্পু কিন্তু এই জিনিসগুলো আপনি কি বাজার থেকে কিনে নিয়ে এসে তোলেন আপনাকে দিয়ে যায় কারা দিয়ে যায় যেমন হচ্ছে কাঁচা বাজারে যে আইটেমগুলো কাঁচা বাজারে কোনটা দোকান থেকে সাপ্লাই দিচ্ছে আপনাকে এফএমসিজি আইটেমগুলো যে যেটার প্রোভাইডার যে যেটার ডিস্ট্রিবিউটর সে আপনাকে দিয়ে যাচ্ছে এই যতগুলো এই ইন্ডিভিজুয়াল মানুষকে নিয়ে কাজ করতেছে এই পার্টিকুলার ফিল্ড এরা হচ্ছে কি আপনার কি পার্টনার কি শব্দ হচ্ছে কি মূল পার্টনার ঠিক আছে আচ্ছা হ্যাঁ রিস্কটা এটা হচ্ছে কি আপনার ব্যবসায়িক ইকোসিস্টেম ধরুন আপনি দর্জি মানে টেইলর শপ দিয়েছেন আপনার একটা সাপ্লায়ার হচ্ছে সুতার একটা সাপ্লায়ার হচ্ছে কাপড়ের একটা সাপ্লায়ার হচ্ছে কি হলো যে মেশিনারি ইউজ করতেছেন ওটার যে লুব্রিকেন্টস লাগতেছে স্পেয়ার পার্টস লাগতেছে হ্যাঁ তো এদের সাথে কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ রাখতে হবে না ব্যবসাটা চালানোর জন্য এটাই হচ্ছে আপনার কি ব্যবসার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত সবার সাথে হচ্ছে আমার গুড একটা রিলেশনশিপ বা বন্ডিং কাইন্ড অফ স্টেক হোল্ডারসের মতো হয় কিছুটা স্টেক হোল্ডারসের মতো আচ্ছা এরপরে কি বলেছিলাম কাস্টমার সেগমেন্টস স্যার যা বলছেন আমি আপনাকে হেল্প করব
কাস্টমার সেগমেন্ট হচ্ছে কোন ধরনের গ্রাহকের জন্য আমার ব্যবসাটা বা পণ্যটা তৈরি পেশা অনুযায়ী সবার জন্য তো আমার পণ্য না Exactly. প্রয়োজন অনুযায়ী ক্রয় ক্ষমতা অনুযায়ী চাচা আলাদা ভেরি গুড ভেরি গুড মানে আপনি কার কাছে নিয়ে ঠিক টার্গেট করছেন ভেরি গুড ভেরি গুড শাবাশ শাবাশ ম্যাডামের খুব সুন্দর হয়েছে আমি হয়নি আই এম সরি কি পার্টনার্স গেল তারপর যে কস্ট স্ট্রাকচার কস্ট স্ট্রাকচারটা হচ্ছে সেরকম যে একটা বিজনেস দাঁড় করাইতে যে পরিমাণ টাকা খরচ হয় মানে একটা ব্যবসা চালাতে গেলে যে টাকাটা খরচ হয় সেটা হচ্ছে কস্ট স্ট্রাকচার আর কস্ট স্ট্রাকচারটা হচ্ছে দুই ধরনের একটা ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল আচ্ছা আচ্ছা বলেন বলেন ফিক্সড স্ট্রাকচারটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে এমপ্লয় কাজ করবে ওকে ফিক্সড একটা স্যালারি দিতে হবে এতে কোম্পানির কাজ থাকুক বা না থাকুক অফিস ভাড়া এমপ্লয়ের স্যালারি সব দিতে হবে আর ভেরিয়েবলটা হচ্ছে এরকম যে আইটি সেক্টরে যারা কাজ করে ফ্রিল্যান্সিং বেসড তারপরে যত বেশি কাজ আসে তত বেশি পেমেন্ট দিতে হয় একটা চার্জ গ্রেট গ্রেট চমৎকার স্যারের সাথে আমি শুধুমাত্র একটা পয়েন্ট অ্যাড করবো সেটা হচ্ছে যে যাই খরচ সেটা হচ্ছে কস্ট স্ট্রাকচার মূলত এখানে হচ্ছে খরচের খাত আপনার কোন কোন খাতে হচ্ছে খরচ হচ্ছে একটা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত একটা কন্টিনিউয়াস একটা খরচ থাকে সেটা হচ্ছে ফিক্সড কস্ট আপনার এমপ্লয়ি আপনার দোকান ভাড়া আপনার ইলেকট্রিসিটি কস্ট গ্যাস বিল এগুলো তো ফিক্সড আছে হ্যাঁ এর সাথে সাথে ভ্যারিয়েবল কস্ট কিছু আছে ধরুন আছে কি আপনার আর এই মাসে আপনার ইনভেন্টরিতে হচ্ছে কি 20000 ইউনিট প্রোডাক্টস রাখবে হ্যাঁ আবার হচ্ছে কি পরের মাসে হচ্ছে কি একটু সেলস স্লো হয়ে যাচ্ছে তখন আপনি 20000 রাখতে পারতেছেন তখন হচ্ছে কি ধরেন লেটস সে 18000 বা 17000 নিয়ে আসতেছেন এই যে রিডিউস ইনভেন্টরি এটা তো আপনার অপারেশনাল কস্ট কিছুটা কমে যাচ্ছে না এটা এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ভেরিয়েবল কস্ট ধরেন আবার হচ্ছে ধরেন আপনি আপনার অনেক বড় কোম্পানি আপনি হচ্ছে কি লেটস সে ফ্লাস্ক তৈরি করেন কিংবা হচ্ছে কার্পেটস তৈরি করেন হ্যাঁ আপনি হলো বাণিজ্য মেলায় একটা স্টল দিলেন ওই স্টলের যে এমপ্লয়িজ আছে এরা টেম্পোরারি হায়ার না তো এদের টেম্পোরারি হায়ার করার জন্য এরা হচ্ছে কি সব হচ্ছে কি টেম্পোরারি কস্ট হয়ে হ্যাঁ ভ্যারিয়েবল কস্ট হয়ে যায় ঠিক আছে ওই মাসও শেষ আর ইয়াও শেষ এটা আপনাদের ফ্রেন্ডরা দুষ্টামি করতেছে আপনার সাথে আচ্ছা এরপরে গেল হচ্ছে আচ্ছা চ্যানেলস বলেন চ্যানেল অর্থ হচ্ছে স্যার আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দিব সেটা আর কি যেমন আমরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট হচ্ছে কি বলে কাস্টমারের নিকট পৌঁছে দিতে পারি বিজ্ঞাপনের মাধ্যমে আবার হচ্ছে শোরুমের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারি আর কি আচ্ছা আচ্ছা ভেরি গুড সেলস হচ্ছে কি চমৎকার ভেরি গুড আপনারা যদি পারেন তো তো করলে পারেন তাহলে জানেন আচ্ছা বসেন সো হচ্ছে কি চ্যানেলস হচ্ছে কি মূলত আপনি কোন কোন উপায় আপনি হচ্ছে কি বিক্রি করতে পারবেন প্রোডাক্ট ঠিক আছে কাস্টমারের কাছে রিচ করার ওয়ে ফর এক্সাম্পল নেটফ্লিক্স কয়ভাবে ব্যবসা করে বলুন তো নেটফ্লিক্স ইউজ করছেন সবাই নাম তো চিনেন নাম ইউজ করে কতভাবে ইনকাম করে বলুন তো সাবস্ক্রিপশন অ্যাড করে আপনারা বুঝেন না কিভাবে করে বলুন তো চিন্তা মাথা খারাপ করে আপনারা লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম এটা টার্ম লেখেছিলাম আপনাকে নেটফ্লিক্সে অ্যাড কিভাবে দেখেন আপনি নেটফ্লিক্সের অ্যাড কোনো একটা মুভির প্রমোশনের লাস্টে হচ্ছে যদি এটা নেটফ্লিক্সে যে কোনো একটা মুভি থাম্বনেলের নিচে নেটফ্লিক্স লেখা থাকে আরে না নেটফ্লিক্স অন্যান্য প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং কিভাবে করে আপনারা ও আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি আপনাদেরকে এটা টার্মটা শিখিয়েছিলাম প্রোডাক্ট প্লেসমেন্ট লেখাইছি কত লোকে আপনারা কত ক্লাসে আপনারা তো মাথা বুঝতে পারছি স্যার শুনেন কারণ হচ্ছে কি বলুন লেটস সে জেমস বন্ড চেনেন না হ্যাঁ জেমস বন্ড কি গাড়ি চালায় অ্যাস্টন মার্টিন ঘড়ি পরে ওমেগা স্যুট পরে হচ্ছে কি রিটেন টেইলর এটা ঠিক আছে সো প্রত্যেকটা প্রোডাক্টের যে প্লেসমেন্ট হ্যাঁ পুরো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিস ইজ স্মার্ট অ্যাডভার্টাইজমেন্ট অন্য ধরেন আমাদের এখানে গাইছে অ্যাডভার্টাইজমেন্ট করলেন ওইটা আপনার মনে থাকবে 2 থেকে 3 মাস কিন্তু আপনার ফেভারিট ক্যারেক্টার যে গাড়িটা চালাচ্ছে ওটা আপনার সারা জীবন মনে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে কি ধরুন আপনি একটা চমৎকার মুভি দেখলেন তো মুভিতে হচ্ছে কি যে প্রোটাগনিস্ট হচ্ছে অক্সফোর্ডে পড়ে ও অক্সফোর্ডে পড়ার ড্রিমটা আপনার সারা জীবন রয়ে যাবে দ্যাটস আ বিগার প্লেসমেন্ট ঠিক আছে আচ্ছা চ্যানেলস আমরা বুঝে গেলাম নেক্সট হচ্ছে কি দাঁড়ান
আচ্ছা চ্যানেলস পড়লাম, তারপর হচ্ছে কাস্টমার রিলেশনশিপ বলেন। একটি ব্যবসায়ী গ্রাহকের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্ক কিভাবে ধরে রাখে এবং বিজনেস করে, যেরকম কেন আপনি রিডিং করেন, নিজে যা বুঝছেন বলেন, নিজে যা বুঝছেন বলেন, রিডিং করেন, রিডিং তো আমি করতে পারি। এটা আমি কিভাবে করতে পারি, ডিসকাউন্ট দিয়ে, তারপর আফটার সেল সার্ভিস দিয়ে, তারপর ফ্রেন্ডলি সার্ভিস দিয়ে, ভালোভাবে কথা বলে কমিউনিকেশন করে কাস্টমারের সাথে। আচ্ছা কাস্টমার রিলেশনশিপ একটা জিনিস বুঝেন, কাস্টমার রিলেশনশিপ শুরু হয় প্রোডাক্ট সেল করার আগে থেকে, ঠিক আছে? ইভেন বিফোর sell your product, how do you do that? Through phone calls, through advertisements, through communications, different methods, email, SMS, হ্যাঁ। So একশোটা উপায় হচ্ছে গিয়ে even if you before you make the first sales, আপনার কমিউনিকেশন শুরু হয়ে গেছে, তারপর সেল হলো, সেলস এর পরে হচ্ছে গিয়ে আবার একটা দীর্ঘ যাত্রা। ধরো আপনি গাড়ি কিনতে গেলেন, ঠিক আছে? দুটো অপশন আছে, একটা শোরুমে গেছেন, তারা হচ্ছে খুব চমৎকার ব্র্যান্ড নিউ গাড়ি বিক্রি করতেছে, ম্যাকলারেন গাড়ি, ওটা হচ্ছে গিয়ে বাইরের মার্কেট প্রাইস হচ্ছে 25 কোটি টাকা, আপনার কাছে 2 কোটি টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু ইয়া হচ্ছে যে এটা কেনার পর সে আপনাকে চিনবে না, আমরা তাকে চিনবে না, তা হচ্ছে কিন্তু গেঞ্জাম এই গাড়িটা বিক্রি করে যাচ্ছে। আরেকটা শোরুমে এত দামি গাড়ি পাওয়া যায় না, মোটামুটি এভারেজ কিছু গাড়ি পাওয়া যায়, কিন্তু তারা গ্যারান্টি দিচ্ছে যে সেল করার পর নেক্সট 10 ইয়ার্স যত সমস্যা হবে ইউ কাম টু আস, উই ফিক্স ইট ফর ইউ। 5 বছর হচ্ছে পার্টস গ্যারান্টি, ওই 5 বছর পরে এক্সট্রা যদি পার্টস লাগে তখন সেই পার্টসটা কিনে নিতে হবে, সার্ভিস নাম্বার ফ্রি, ঠিক আছে? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কাস্টমার রিলেশনশিপ। দেখা যাবে ইন দিস সিনারিও আপনারা কোন শোরুমে যাবেন? সেকেন্ড আসলে কারো লন্ডনে কেনার শখ নেই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যারা স্মার্টার বিজনেসম্যান তারা যে কাজটা করবে, টাকা যদি থাকে পাবলি, সে প্রথমে হচ্ছে ল্যাম্বরগিনিটা লক করবে 2 কোটি টাকা, তারপর হচ্ছে কি ওই সস্তা শোরুমে যায় সবচেয়ে চিপেস্ট গাড়িটা কিনবে, তারপর কেনার পর বলবে যে দেখো যেহেতু তোমার সাথে আমার রিলেশনশিপ আছে, একটা দামি গাড়ি আছে, তুমি সার্ভিস করে দেবো, ফ্রি দরকার না, তুমি আমাকে ডিসকাউন্ট দিয়ে করবে, কারণ ল্যাম্বরগিনিতে ও গাড়ি যদি নিতে যায় ও 70 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হলো কাস্টমার রিলেশনশিপ বুঝে গেলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা প্রশ্নের সবকিছুর উত্তর দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কি অ্যাক্টিভিটিস কাকে বলেছিলাম বলেন স্যার? যে নাচটা দিছিলেন স্যার, পার্টি ওনার ভিডিও দিছেন না স্যার? এখন ভাইরাল হয়ে যাবে তো ভিডিও দিতে স্যার দেখেন আমরা দাম ভিডিও করে নিই, পাবো। স্যার কি একটু বলে দিন ব্যবসা মানে প্রতিদিন সচল রাখতে মানে আমাদের কি কি কাজের করতে হবে? আচ্ছা যেমন মার্কেটিং ক্যাম্পেইন, ডিজিটাল ব্র্যান্ডিং, মানে এগুলো মানে ব্যবসায় সবসময় শুধু কি ডিজিটাল? না, ডিজিটাল ছাড়া ব্র্যান্ডিং হয় না? ডিজিটাল উৎপাদন, হ্যাঁ একটা ডিজিটাল উৎপাদন, ডিজিটাল বাইরে কিছু নেই, ডিজিটালের বাইরে অ্যানালগ কিছু নেই, বলেন সেটা এক্সাম্পল দেন। নাই স্যার মার্কেটিংটা তো হচ্ছে আপনি ফ্রিতে করার মার্কেটিং হয় দুই ভাবে, ট্র্যাডিশনাল আর ডিজিটাল, ঠিক আছে? আপনি তো ছোটবেলা থেকে ডিজিটাল অ্যাড থেকে বড় হচ্ছেন, আপনি চাকরি করতে ডিজিটাল অ্যাড তো অল্প কিছু সময় ফোনে ঢুকতেছেন বা ল্যাপটপে ঢুকতেছেন, এর বাইরে যা দেখতেছেন সব হচ্ছে কি ট্র্যাডিশনাল, বুঝছেন? বিলবোর্ডস, অ্যাডভার্টাইজমেন্ট সব হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, ঠিক আছে? আচ্ছা মানে মোট কথা হচ্ছে কি অ্যাক্টিভিটিস, মানে আপনার ব্যবসার মেইন রোলগুলো ম্যানুফ্যাকচারিং এর কি অ্যাক্টিভিটি, ডিস্ট্রিবিউশন এর কি অ্যাক্টিভিটি, সেলস এর কি অ্যাক্টিভিটি, অ্যাডভার্টাইজিং এর কি অ্যাক্টিভিটি, এইচআর ফাইন্যান্স এর কি অ্যাক্টিভিটি, ঠিক আছে? যতগুলো এটার সাথে আবার হলো ইয়ার সাথে কস্ট স্ট্রাকচারের কানেকশন আছে, যতগুলো কি অ্যাক্টিভিটি বাড়বে কস্ট স্ট্রাকচারও ততগুলো বাড়বে। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, সুন্দর হয়েছে। কি রিসোর্সেস বলেন? ব্যবসা করতে হচ্ছে কি কি দরকার, কি রিসোর্স হচ্ছে এমন একটা বিষয়। একটা ব্যবসা করতে হচ্ছে কি কি দরকার, যেমন একটা ব্যবসার অত্যাবশ্যকীয় যে জিনিসগুলা, যেমন ল্যান্ড লাগবে, লেবার লাগবে, ক্যাপিটাল লাগবে, তারপরে যে চালাবে একজন অনার লাগবে, তারপরে হচ্ছে একটা এখন বর্তমানে প্রযুক্তি, আপনাদের সাথে একটা কথা বলেছিলেন ব্যবসার সঙ্গে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। একটা প্রযুক্তির কোন একটা বিষয় লাগবে, কি রিসোর্স এটা লাগবে, তারপরে আমি হচ্ছে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব সেইটাকে আমার হচ্ছে টার্গেট করা লাগবে। এই প্রোডাক্টের ভালো রিসোর্স কোথায় আমি পাবো, কোন এরিয়াতে হচ্ছে এই প্রোডাক্টের কাঁচামাল পাওয়া, আমি যে প্রোডাক্টটা বানাবো এই প্রোডাক্টের কাঁচামালটা পাওয়া যায়,
আমাকে ওই এরিয়াতে হচ্ছে যাওয়া লাগবে, খোঁজ নেওয়া লাগবে প্রোডাক্টগুলো কারা কারা বিক্রি করেছে, এই প্রোডাক্টগুলো কারা কারা বাজারে বাজার দখল করে আছে তাদের সঙ্গে ভালো কমিউনিকেশন করে আমি যেহেতু উদ্যোক্তা হব, আমার চেষ্টা করা লাগবে হচ্ছে আমার প্রোডাক্টকে সর্বনিম্ন কস্টে আমি রেডি করে সর্বোচ্চ কস্টে আমাকে বিক্রি করা লাগবে। তো সেই জন্য আমাকে একেবারে হচ্ছে গোড়াতে চলে যাওয়া লাগবে। তারপরে এইটা গেল, তারপরে আমি হচ্ছে কোথায় এখন ল্যান্ডের যে ব্যাপারটা, আমি আমার ফ্যাক্টরি অথবা আমার কার্যক্রমটা কোথায় চালাবো, আমি ওইখানের জায়গাটার ভাড়া অথবা কিনতে গেলে কেমন দাম হতে পারে, আমার এই বিষয়টা হচ্ছে মাথায় রাখা লাগবে। কি রিসোর্স, এটা কি রিসোর্সের মধ্যে আসবে? হ্যাঁ আসবে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে লেবার, আমরা কোন লেবারকে নিয়ে আমরা সর্বোচ্চ অল্প দামে সর্বোচ্চ কাজ করায় নিতে পারবো এমন লেবারকে আমার হচ্ছে টার্গেট করা লাগবে। যেমন হচ্ছে যারা এখন বর্তমানে যারা হচ্ছে এই এইচএসসি অথবা এইচএসসি লেভেলে পড়ালেখা করে তাদেরকে দিয়ে আমি অল্প সর্বনিম্ন বেতনে সর্বোচ্চ কাজ করায় নিতে পারবো, এইটা একটা পারবো। তারপর হচ্ছে ক্যাপিটাল, আমি কি হচ্ছে ব্যাংকিং নিব নাকি হচ্ছে আমি পার্টনার নিব। এখন ব্যাংকিং নিলে আমার হচ্ছে মুনাফা কেমন আসতেছে, আর পার্টনার নিলে তাকে আমাকে লাভ কিভাবে দেওয়া লাগবে, মানে কত পার্সেন্ট দিব। এখন আমি যদি দেখি যে ব্যাংকিং নিয়ে আমি যদি এখন বর্তমান বোধহয় 13% ব্যবসায়ী ইন্টারেস্ট, হ্যাঁ 13% যদি আমি দিয়ে দেখি আমার এই পার্টনার থেকে ব্যাংকিং নেওয়াটা সুবিধা, তাহলে আমি ব্যাংকিং নিব। এই তো আর ঠিক আছে চলো রেভিনিউ স্ট্রিমস কাকে দিয়েছিলাম, কাউকে দেয়নি? আচ্ছা, রেভিনিউ স্ট্রিমস আমি বুঝাই দিব। তারপরে ভ্যালু প্রপোজিশন বলে স্যার। মান গুণগত মান ঠিক রাখার জন্য যতটুকু আপনার ঠিকঠাক রাখতে হবে, আর হচ্ছে গুণগত মান ঠিক রাখার জন্য কতটুকু ঠিকঠাক রাখতে হবে, মানে মান ঠিক রাখতে হবে যেন অন্যটা কাস্টমারের কাছে যেন কিনে। ধরুন আপনার মান ঠিক আছে, ঠিক আছে, আপনি খালি কি বিক্রি করতেছেন, আপনি 100 জন একই জিনিস বিক্রি করতেছেন, কিন্তু স্যার প্রাইসের দিক থেকে দেখতে হবে, আপনি চিপ প্রাইসে দিলেন, তারপরে কিন্তু হাই কোয়ালিটি তো হাই কোয়ালিটি চিপ প্রাইস কি হইল, কি হলো Don't think for you. আপনি কি লাভ হচ্ছে? ব্যবসা কি লাভ ছাড়া ব্যবসা হয়? আচ্ছা বুঝাই দিচ্ছি, শুনুন। বেসিক্যালি এইটা মানে ভ্যালু প্রপোজিশন জিনিসটা হচ্ছে এরকম যে ইন আ এক্সিস্টিং ইন্ডাস্ট্রি আপনি নতুন কি আনতেছেন, ঠিক আছে, এখানে একটা নতুন নিশ তৈরি করা হয়েছে ভ্যালু প্রপোজিশন। ফর এক্সাম্পল টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা তো অনেকেই করে, রাইট? তাহলে আপনি নতুন নিশ তৈরি করলেন যে হচ্ছে কি আপনি হেভি মেটাল ব্র্যান্ডের টি শার্ট দিয়ে করবেন, মেটালিকা, তারপর হচ্ছে কি আর্ট সেল, তারপর হচ্ছে কি ওয়ারফেস, এগুলো হচ্ছে কি প্রিন্ট দিয়ে আপনি হচ্ছে কি হলো এটা একটা পার্টিকুলার নিশ। সো আপনার ভ্যালু প্রপোজিশনটা কি অন্য সবাই অনেক কিছু করলে আমি শুধুমাত্র মেটাল ব্যান্ডস নিয়ে কাজ করি, ঠিক আছে। আবার ধরো রমজান মাস আসছে, আপনার হচ্ছে পাঞ্জাবি নিয়ে কাজ করা শুরু করলেন, ঠিক আছে, পাঞ্জাবি তো তারপরে হিজাব, বোরকা এবং মানে কিছু অ্যাস্থেটিক ব্র্যান্ডিং করে অ্যাস্থেটিক ইমেজ করে, এবং আপনারা সবাই কাপড় চোপড়ের ব্যবসা করে, আপনি হচ্ছে শুধুমাত্র ইসলামিক এটারের ব্যবসা করেন। এটা গ্লোবাল জায়ান্টের কথা বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে এই ব্র্যান্ডের উৎপত্তি, সেটা হচ্ছে ইলিট, চিনেন? প্রায় অলমোস্ট 30টা 35টা দেশে ওরা সেল করে, ঠিক আছে, বিশাল বড় কোম্পানি। আচ্ছা ইউনিক ভ্যালু প্রপোজিশন হচ্ছে যে আপনার প্রোডাক্টটা 100 জনের কাছে থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট আপনার প্রোডাক্টের একটা স্পেশালিটি থাকতে হবে, ঠিক আছে। যেমন গাড়ি সবাই বানায়, টয়োটার স্পেশালিটি কি, টয়োটা সহজে ব্রেকডাউন করে না, দুনিয়ার যে কোনো জায়গায় যান, বাংলাদেশের ধলাই খেলে যান আর হচ্ছে কি হলো চায়নার উইগুরে যান, ওখানে যদি গাড়ি কোলাপস করে ওইখানে একটা মেকানিক আছে যে এটা ফিক্স করতে পারবে, ঠিক আছে, ওইখানে পার্টস সাপ্লাই আছে যেখানে আপনি ফিক্স করতে পারবেন। এই সেম জিনিসটা একটা আমেরিকান মেড গাড়ি নিয়ে চেষ্টা করেন তো, যেই ধরাটা খাবেন বুঝছেন, কাম ধরবেন। আচ্ছা এটা গেল হচ্ছে কি ইউএসপি। ফাইনালি রেভিনিউ স্ট্রিমস, এটা নিয়ে প্রবাবলি আলোচনা হয়নি, বুঝছেন? এটা হচ্ছে কি কতগুলো উপায় আপনি হচ্ছে কি আয় করতে পারবেন। ইউজুয়ালি ইটস আ গুড বিজনেস আইডিয়া যদি আপনার বিজনেস আইডিয়ার ভিতরে যদি মাল্টিপল রেভিনিউ স্ট্রিম থাকে। ফর এক্সাম্পল নেটফ্লিক্সের এক্সাম্পলে দিচ্ছিলাম, নেটফ্লিক্সের 100টা রেভিনিউ স্ট্রিম আছে। নেটফ্লিক্সে মুভি এনালাইজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, নেটফ্লিক্সে মুভিতে কোয়ালিফাই করার জন্য আপনার টাকা দিতে হয়,
টিভি শো হচ্ছে গিয়ে হলো হোস্ট করার জন্য হচ্ছে কি আপনার স্ক্রিন টাইমের জন্য আপনাকে ওকে টাকা দিতে হয়। তারপর হচ্ছে নেটফ্লিক্সের একটা পার্টিকুলার ফরম্যাট আছে, ওই ফরম্যাটে ইউজ করার জন্য নেটফ্লিক্সের থেকে সাবস্ক্রিপশন নিতে হয়, বুঝছেন? সো অলরেডি যারা হচ্ছে গিয়ে এই ইয়াগুলো পোস্ট করতেছে, ভিডিওসগুলো, মুভিসগুলো, তারা অলরেডি অনেক টাকা পয়সা খরচ করে নেটফ্লিক্সকে প্রোডাক্ট দিচ্ছে। এর পাশাপাশি নেটফ্লিক্স অন দ্য টপ হচ্ছে আপনার কাছে সাবস্ক্রিপশন বিক্রি করতেছে। আপনি যখন সাবস্ক্রাইব করতেছেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে না, লগ ইন করার সাথে সাথে আপনার প্রচুর ডিজিটাল ডেটা উনি নিচ্ছে, আপনার কি স্ট্রোকস, আপনার পাসওয়ার্ডস, আপনার ইমেজেস, লাস্ট সেলফি, আপনি লাস্ট কাকে ডায়াল করছেন, কাকে মেসেজ করছেন, এই সব ডেটাগুলো ও আর্কাইভ করা শুরু করে। এই ডেটাগুলো ও 100টা কোম্পানির কাছে বিক্রি করে, এনএসআই, ডিজিএফআই, এফবিআই, সিআইএ, র্যাব, আপনি ইউ নেম ইট, হ্যাঁ, কয়েক হাজার এনটিটির কাছে ডেটা সেল করছে, আপনারই ডেটা, মানে এই ডেটা সেটের 100টা জায়গায় সেল করছে। সো দেখা গেল যে কাউন্টলেস জায়গা থেকে কিন্তু টাকা পয়সা ইনকাম করছে, বুঝছেন না? তো সিমিলারলি ধরেন এখনকার জামানায় কিভাবে সম্ভব, ধরেন আমার যে স্টার্টআপটা ছিল, আমার যে আইডিয়াটা ছিল যে আমি হচ্ছে গিয়ে আই উড বি দ্য সাপ্লায়ার অফ দ্য সাপ্লায়ার্স। বাংলাদেশে যত হচ্ছে গিয়ে হলো পেরিশেবল যারা বিক্রি করে, যারা ট্রেড করে, যারা হচ্ছে গিয়ে হলো এক্সচেঞ্জ করে, তারা এক্সপোর্ট করে, এমন কোনো সেক্টর নাই যেখানে আমার নাম থাকবে না। আমি প্রত্যেকটা এভিনিউ আমি এক্সপ্লোর করতে চাইছিলাম। এর পাশাপাশি আই ওয়ান্টেড টু বিল্ড আ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে হচ্ছে কি অ্যামাজনের মতো, মানে I will have a space where people can list their products and they can sell it. তো আমাকে শুধুমাত্র প্ল্যাটফর্ম চার্জ দিলে হবে, পুরো বাংলাদেশে যত ট্রানজাকশন হবে ওই ট্রানজাকশন থেকে 1% আমি পাবো বা 2% আমি পাবো, ঠিক আছে? সো এটা একটা রেভিনিউ স্ট্রিম, প্লাস হচ্ছে কি আমি নিজে প্রোডাক্ট বিক্রি করতেছি, প্লাস আমি নিজে এক্সপোর্ট করতেছি, প্লাস হচ্ছে কি আমার নিজে একটা ব্র্যান্ড আছে, হোলসেল এবং রিটেল আছে, আমার নিজের শপ আছে, হ্যাঁ। সো এটার সাথে যত অ্যাড অন করবো তত হচ্ছে আয়ের উৎস আমার বাড়তেছে না, এগুলো হচ্ছে রেভিনিউ স্ট্রিম। আচ্ছা, আমরা এখন মোটামুটি বিজনেস মডেল ক্যানভাসে একটা ধারণা করে ফেলছি, আপনাদেরকে এই পার্টিকুলার জিনিসটাই বানাতে হবে বিজনেসের জন্য। সো বিজনেস মডেল ক্যানভাস কিভাবে কাজ করে একটু দেখা শুরু করি। আমরা প্রথমে জিলেট নিয়ে পড়লাম। জিলেটের মেইন ভ্যালু প্রপোজিশনটা কি ছিল? বেস্ট কোয়ালিটি রেজার্স এন্ড ব্লেডস, রাইট? সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি। ওরা মনে করছে যে আমি দ্য হাইয়েস্ট কোয়ালিটি দিতে থাকি, মানুষজন এমনি কিনবে, রাইট? ওদের হচ্ছে কাস্টমার সেগমেন্ট করা ছিল 14 বছর প্লাস মেল এন্ড ফিমেল, বিকজ হচ্ছে গিয়ে ফিমেলদেরও রেজার লাগে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলে, আপনারা জিলেট ব্লু2 রেজারটা ইউজ করছেন না, সবচেয়ে বেসিক 30-35 টাকা প্রবলেম দাম। আচ্ছা, এইটার একটা ফিমেল ভার্সন আছে, জানেন? পিঙ্ক কালার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফেমিনিন না কি জানি নাম দিয়ে জিলেটের। ওটার দাম কত জানেন? 65 না না, 100 প্লাস। মেরা আপনারা ইউজ করছেন না যে পিঙ্ক কালার রেজার? একই জিনিস কিন্তু বেসিকলি সেম কোম্পানি। এখন প্রশ্নটা হচ্ছে একই প্রোডাক্ট দুটো ডিফারেন্ট প্যাকেজিং এ দুটো ডিফারেন্ট কালারে, কেন ডিফারেন্ট প্রাইস? এই যে রেভিনিউ স্ট্রিম পিওরলি ব্র্যান্ডিং। দেখেন আমাদের যখন আমরা ব্র্যান্ড পড়া শুরু করছি, আমাদের সিরাজুল হক স্যার, আমার সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেজেন্ডারি প্রফেসর অফ মার্কেটিং, উনি বলছিল ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি ইন দ্য ফাস্ট পেস ওয়ার্ল্ড, স্টার্ট ডেভেলপিং প্রোডাক্টস এন্ড সার্ভিসেস ফর উইমেন। বুঝছেন? ছেলেরা চুল কাটতে কয় টাকা দিয়ে? 150 টাকা। 150 টাকা ম্যাক্সিমাম 150। আমি যখন চুল কাটা শুরু করছিলাম 20 টাকা দিয়ে চুল কাটছি, বুঝছেন? 20 টাকা। আমার বাবা 20 টাকাতে শুনে আমার বাবা হার্ট অ্যাটাকের মতো অবস্থা। 20 টাকা দিয়ে চুল কাটছে, কারণ সে হচ্ছে 10 টাকা দিয়ে চুল কাটছে, হ্যাঁ, আমি ডাবল প্রাইসে কাটছি। এখন তো অনেক বাড়ছে। এখন আমাদের এখানে যে সেলুন, আমি বনানীতে সেলুনে যাই, হচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে? ওইটার থেকে অনেক ইনফ্লেটেড প্রাইসে চুল কাটি। ইনফ্যাক্ট আমি চুল কাটা ছেড়ে দিছি প্রপারলি, সেলুনে যা ছেড়ে দিছি যে কোভিড এর সময় আই টট মাইসেলফ টু শেভ। আমি আমার পুরো ফ্যামিলিটা কাটিয়ে দিতাম, প্লাস আমি নিজেরটা। সো নিজেরটা নিজে কাটতে পারে, হ্যাঁ, আয়না দিয়ে এটা সুন্দর আয়না। দেখবেন যে ডাইনিংয়ে আমার ছোট বড় আছে, সো ইটস নেভার পারফেক্ট, বাট আই ডু ইট রিগার্ডলেস। এই যে দেখেন সেম হেয়ার কাট। আচ্ছা, ছেলেদের বেশি চুল কাটা লাগে না মেয়েদের বেশি চুল কাটা লাগে? আচ্ছা, আমার বউ পার্লারে যায়, মানে নিচে যে এরকম একটু ভি শেপ করে দেয়, সাইড থেকে একটু কাটে দেয়। কত টাকা নেয় জানেন? 2000 টাকা। 1500 টাকা। হ্যাঁ, বুঝছেন বিষয়টা? সার্ভিস কিন্তু সেম, সার্ভিস সেম, বাট ইজ প্যাকেজ ফর ডিফারেন্ট। এবং এই সেম হেয়ার কাটটা কিন্তু ধরেন প্রবলি 300-400 টাকায় দেওয়া সম্ভব, তাই না ম্যাডাম? সম্ভব না? 300-400 টাকা দেয়? আরো কমে সম্ভব স্যার, আরো কম সম্ভব। এটা যদি আপনি কেটে দেন আরো কম সম্ভব, কিন্তু সবাই কোথায় যেতে পারবে না। স্যার এই যে দেখেন, So why don't they join us?
সেকশনে। আচ্ছা, সো এই যে ডিফারেন্ট প্যাকেজিং, এটা হচ্ছে কি এক্সাম্পল রেভিনিউ স্ট্রিম। প্রোডাক্ট কিন্তু একই বা সার্ভিস একই, কিন্তু দুই জায়গায় দুই রকম প্যাকেজিং করে হচ্ছে কি প্রচুর। যেমন হচ্ছে কি when I used to sell mangoes, ঠিক আছে, আমি যখন খোলা বাজারে আম বিক্রি করছি ওটার একটা রেট, ঠিক আছে, ইউনিমার্টে যখন আম বিক্রি করছি ওটা আরেকটা রেট, ঠিক আছে, প্যাকেজ করে ডিফারেন্ট। আবার সেম আম আমার নিজের সংগ্রহ করা আম যখন জার্মানির একটা সুপার স্টোরে বিক্রি হয়েছে, সেই রেটে কি সম্ভব? ডিফারেন্ট রেট। আচ্ছা, এইটাই এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, সেলস চ্যানেলটা দেখো কি ওদের সেলস চ্যানেলস হচ্ছে সরাসরি দোকান, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউটরস। আপনাদের সময় কতক্ষণ আছে? ক্লাস কয়টায়? 4টা বাস 4টা। আচ্ছা আচ্ছা, ওকে। কাস্টমার রিলেশনশিপ হচ্ছে কি ব্র্যান্ড লয়্যালটির মাধ্যমে। কিন্তু দেখেন এটা নেক্সট ক্লাসে আপনাদের সাথে ইমিডিয়েট যে নেক্সট ক্লাসটা এর মাঝখানে ক্লাস হবে না। ইমিডিয়েট নেক্সট ক্লাস হচ্ছে সরাসরি প্রেজেন্টেশন হবে। হ্যাঁ স্যার, প্রেজেন্টেশন। আচ্ছা, রেভিনিউ স্ট্রিমস কি? শুধুমাত্র রেজাল্ট বিক্রি করে। স্যার চলে যাবেন? না, চলে যেতে পারে, সমস্যা নেই। না আমার টিম মেম্বার এখানে আছে না? আচ্ছা, রিসোর্স কি কি ছিল দেখেন। হাইলাইটেড সিলেটেড রিসোর্স কি একটু দেখেন স্যার, আর 5 মিনিট সময় দেব তারপরে শেষ। রিসোর্স কি ছিল? ওদের ব্র্যান্ড, পেটেন্টস। স্যার পেটেন্টস কি? পেটেন্টস গুলো কি বুঝেন? পেটেন্টস কি বলেন? পেটেন্টস কি? হোয়াট আর পেটেন্টস? আমার যে প্রোডাক্ট নিজস্ব সত্তা, রেজিস্টার সত্তা, মানে আমরা ইউজ করতে পারবো। জিলেট পেটেন্টস কি? মার্ক 3, মার্ক 5, মার্ক যতগুলো আছে, হ্যাঁ, ব্লু 2, ব্লু 5 এগুলো আছে রেজার, ফেমার রেজার যতগুলো আছে, যতগুলো ব্র্যান্ড নেম আছে, এগুলো হচ্ছে ওদের পেটেন্টস। আর হচ্ছে ফ্যাক্টরিজ, ঠিক আছে। কি রিসোর্স মানে হচ্ছে কি জিলেটের অরিজিনালি মেইন রিসোর্স গুলো কি কি ছিল, ঠিক আছে, ছিল কি হচ্ছে কি ব্র্যান্ড, জিলেট অ্যাজ আ ব্র্যান্ড, পেটেন্টস যতগুলো ডিজাইন আছে, রেজারের ডিজাইন, এই ব্লুটুথ ডিজাইন, মার্ক 5 এর ডিজাইন, মার্ক 3 ডিজাইন, ঠিক আছে, প্রত্যেকটা। আর ফ্যাক্টরি যেখানে ওরা প্রোডিউস করবে, এটা হচ্ছে কি ওদের মেইন রিসোর্স। আপনারা যখন আপনাদের বিজনেস আইডিয়াটা প্রেজেন্ট করবেন, ইউ হ্যাভ টু কিপ দিস থিংস ইন মাইন্ড, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি অ্যাক্টিভিটি, জিলেট অ্যাজ আ জায়ান্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওরা কি কাজ করতো? প্রোডাকশন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন। 5 মিনিট পরে ফেলবো। প্রোডাকশন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, এটা ছিল হচ্ছে মূল কাজ। রেজার তৈরি করতো, রেজার মার্কেট করতো, রেজার ডিস্ট্রিবিউট করতো গ্লোবালি। আচ্ছা, কি পার্টনার্স কারা ছিল? হচ্ছে কি রিটেলার্স এন্ড সাপ্লাই চেইন। রিটেলার্সরা যে দোকানগুলোতে বিক্রি হচ্ছে, আর সাপ্লাই চেইন হচ্ছে যারা যে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, হ্যাঁ, তারা হচ্ছে কি সারা পৃথিবীতে বিক্রি করতেছে। প্লাস যে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে তাদের র সাপ্লাই, প্লাস্টিক, স্টিল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, এগুলো সারা দুনিয়া থেকে আসতেছে, এগুলো হচ্ছে পার্ট অফ দ্য সাপ্লাই চেইন। কস্ট স্ট্রাকচার হচ্ছে কি প্রোডাকশন, সাপ্লাই চেইন, মার্কেটিং। কোন কোন টাকা পয়সা খরচ করছে? মার্কেটিং, প্রোডাকশন এন্ড সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনে কেন বলেন তো, চিন্তা করে। আচ্ছা, সাপ্লাই চেইন দরকার কিন্তু ওর কথা দখল করে দিবে। আচ্ছা, সো জিলেট অরিজিনালি যেটা কাজ যেভাবে ব্যবসা করছে হচ্ছে প্রোডাক্ট সেন্ট্রিক বিজনেস, প্রোডাক্ট বেসড। এটা এমনিতে মানুষ কিনবে, রাইট? But then they converted to after this dollar shave club, they realized it. I have to focus on the client base. I have to understand what they need, and I have to deliver accordingly. So they started doing service-centric business. যেখানে ওরা কি নিয়ে আসলো, ওরা হচ্ছে গিয়ে সর্বপ্রথম হচ্ছে গিয়ে ওদের যে শেভ ফ্লাওয়ার নিয়ে ডিজিটাল সেক্টর। ইউএসপি কি ছিল? কোয়ালিটি রেজার ব্লেডস, এর পাশাপাশি ইজ অফ অর্ডার, ফ্লেক্সিবিলিটি, কনভিনিয়েন্স, মানে বাসায় বসে আপনি অর্ডার করতে পারতেছেন। তারপর হচ্ছে কাস্টমার সেগমেন্টের সাথে একটা নতুন সেগমেন্ট একবার টেক সেভি পিপল, যারা হচ্ছে টেকনোলজি ইউজ করতে পছন্দ করেন, হ্যাঁ। তারপরে হচ্ছে কি সেলস চ্যানেল একটা বাড়লো, অনলাইন এখন সেল করা শুরু করছে। কাস্টমার রিলেশনশিপ হচ্ছে গিয়ে বাংলো একটা বাড়লো, হচ্ছে কি এখন সরাসরি কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারে, ডাইরেক্ট আমাকে অর্ডার করতে পারে। আগে জিলেটে কেউ ডাইরেক্ট অর্ডার করতো, ডিস্ট্রিবিউটরকে অর্ডার করতো, হ্যাঁ।
এরপর হচ্ছে কি রিসোর্স, আগে ছিল ব্র্যান্ড পেটেন্টস ফ্যাক্টরি, সেগুলো হচ্ছে মেইন রিসোর্স ছিল। আর নতুন একটা রিসোর্স বাড়ছে যেটা লজিস্টিক্স সেন্টার। ওরা প্রত্যেকটা দেশ যতগুলো দেশ ওদের অপারেশন, প্রত্যেকটা দেশ ওদের ওয়্যারহাউস করছে, প্রত্যেকটা দেশ ওদের নিজস্ব ট্রাক আছে, ওদের ডেলিভারি ভ্যান আছে, যাতে হচ্ছে গিয়ে ওই দেশের ইন্টারনাল অভ্যন্তরীণ ডিস্ট্রিবিউশনটা ওরা নিজেরা কন্ট্রোল করতে পারে। স্যার ম্যানুফ্যাকচার কি ওদের মূল দেশ থেকেই হয়, যেখানে ওদের চারপাশের দেশে হয়, মানে ক্লোজেস্ট মনে হয় আমাদের ইন্ডিয়াতে মনে হয়। আচ্ছা, কি অ্যাক্টিভিটি আগে ছিল? প্রোডাকশন এন্ড মার্কেটিং, ঠিক আছে? এই দুটো হচ্ছে কি ওদের কাজ ছিল, তৈরি করতাম, মার্কেট করতাম। এখন নতুন একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। কারণ হচ্ছে কি প্রোডাক্টটা লাস্ট মাইল কাছে আপনার গ্রাহকের কাছে ওরা পৌঁছায় দেওয়া শুরু করছে। রেভিনিউ স্ট্রিমস আগে ছিল হচ্ছে কি ফ্রিকোয়েন্ট ব্লেড সেলস, এখন হচ্ছে রিকারেন্ট ব্লেড রিপ্লেসমেন্ট। ফ্রিকোয়েন্ট আর রিকারেন্ট এটা তফাৎ বলবেন ইন্ডিয়ান স্যার। ফ্রিকোয়েন্ট আর রিকারেন্ট এটা দুটো তফাৎ বলবেন। আচ্ছা, ওনাকে কোন বাংলা মিডিয়ামে ছেড়ে হেল্প করতে পারে? স্যার ফ্রিকোয়েন্ট বলতে কি এরকম বোঝায় যে স্মুথলি যাচ্ছে? না, ফ্রিকোয়েন্সি বলেনটা কিভাবে বোঝাবো? মানে খুব দ্রুত। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্ট যদি দ্রুত হয়, রিকারেন্ট কি? আস্তে। আচ্ছা, আপনাদের জেনসি টার্মে বুঝাই দিচ্ছি, শুনেন। ফ্রিকোয়েন্ট হচ্ছে কি যদি 4G হয়, রিকারেন্ট হচ্ছে 5G, বুঝছেন? ফ্রিকোয়েন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিনিয়ত, আর রিকারেন্ট হচ্ছে একটু পর পর, ঠিক আছে? রিকারেন্ট একটু পর পর। সো ব্লেডের ওদের যে লঞ্জিভিটি ওটা কমাই দিল। এই ব্লেড হচ্ছে কি এক ছেলে 1 মাস চলতো, আর হচ্ছে 2 সপ্তাহ বেশি আর সেভ করতে পারে না, সব চলে যায়। তাহলে কি করতে হবে? নতুন রেজাল্ট কিনতে হবে, বুঝছেন? তার মানে স্যার ফ্রিকোয়েন্সি কমে হচ্ছে ওরা রিকারেন্ট ব্লেড ইয়ে করলো। ইয়েস, রিপ্লেসমেন্টস নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে লজিস্টিক্স, নতুন কি পার্টনারস আগে ছিল হচ্ছে কি রিটেলার, সাপ্লাই চেইন, এর সাথে সাথে নতুন একটা পার্টনার হলো হচ্ছে কি লজিস্টিক্স। হচ্ছে ট্রাকের যে নেটওয়ার্ক ওরা আজকে নিজেরা নিয়ে ওরা অপারেট করা শুরু করবে, ঠিক আছে? কস্ট স্ট্রাকচারের মধ্যে নতুন একটা আইটেম অ্যাড হলো, সেটা হচ্ছে প্রোডাকশন সাপ্লাই চেইন ছিল, এখন হচ্ছে শিপিং এন্ড ডিস্ট্রিবিউশন। সারা পৃথিবীর যে ডিস্ট্রিবিউশনটা ওরা হচ্ছে কি নিজেরা করা শুরু করছে ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো জিলেটের বিজনেস মডেল ক্যানভাসে কি কি পরিবর্তন আসছে, তাই না? আচ্ছা, এটা শেষ। এখন আপনাদের প্রেজেন্টেশন নিয়ে 1 মিনিট কথা বলে ছেড়ে দেব। আচ্ছা, প্রেজেন্টেশনে যে জিনিসটা করতে হবে, আপনাদের টিম বানানো হয়ে গেছে? আচ্ছা, আপনারা হচ্ছে গিয়ে প্রথমেই একটা বিজনেস মডেল ক্যানভাস কিভাবে বানাতে হয়, আর তখন তো আমি মুখে বলে দিলাম, প্লাস আপনাদের একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। ইউ ক্লিক হিয়ার, ইউ গেট ইট উইল লিড ইউ টু ইউটিউব, ইউ সি দ্য ভিডিও। আপনারা বিজনেস আইডিয়া দাঁড় করবেন অ্যাবাউট আ প্রোডাক্ট অর সার্ভিস, ঠিক আছে? এবং ওরা এটা কিভাবে বিজনেস মডেল ক্যানভাসে সাজাতে হয় এটা হচ্ছে ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর এটা রেখেছে একটা প্রেজেন্টেশন বানাবেন, স্লাইডস বানাবেন, ঠিক আছে? যেখানে হচ্ছে কি প্রত্যেকটা অ্যাসপেক্ট অফ ইউর বিজনেস মডেল ক্যানভাস হ্যাজ টু বি প্রেজেন্ট এন্ড ইউ শো ইট। এটার যে টেমপ্লেট নামাইনি আপনি ওখানে ফিল আপ করে দিতে হবে। করার পর আপনার টিমে 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, প্রত্যেকটা মানুষ এক একটা সেগমেন্ট ধরে ধরে এক্সপ্লেইন করবে, বুঝছেন? কিপ ইট ইজি, কিপ ইট সিম্পল, খুব বেশি কমপ্লেক্স ওয়ার্ডস বলার দরকার নাই। আর প্রথম প্রেজেন্টেশন যেহেতু আমরা একটু শর্টে শেষ করে ফেলবো। এবারে কম্পিটিশন, হ্যাঁ 18 তারিখে হচ্ছে কি প্রেজেন্টেশন, 18 তারিখে 19 তারিখ প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? কোন দিন কোন টিমে আমি একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দেব, ঠিক আছে? ডিউরেশন আপনারা 5 থেকে 7 মিনিট কথা বলার টাইম পাবেন টোটাল ফর ইচ গ্রুপ। সো একজন সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড কথা বলতে হবে সর্বোচ্চ, ঠিক আছে? সো এইখানে আমি বিজনেস মডেলটা বানাই না, ক্যানভাসটা বানাই তো এইটার মধ্যে প্রেজেন্টেশন, রাইট? এটা হচ্ছে মানে রাইট। আচ্ছা, এইখানে গ্রেডিংটা কি? গ্রেডিং দুই ভাবে হবে। একটা হচ্ছে আমি একটা গ্রেড করব, যে হচ্ছে কি আপনার ওভারঅল প্রেজেন্টেশন প্রিপারেশন কে কতটুকু এফোর্ট দিয়েছেন প্রেজেন্টেশন দিলে দেখা যায়, বুঝছেন? আর হচ্ছে কি আপনাদের আরেকটা সেগমেন্ট হচ্ছে কি আপনারা তো পিচ করতেছেন ফর দ্য ফ্রেন্ডস, দ্য আইডিয়া। আপনাদের কতজন ছাত্রছাত্রী ওই প্রোডাক্টটা কিনতে চায়, কতজন ছাত্রছাত্রী হচ্ছে কি ওই কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, ওটার একটা আমরা অ্যাভারেজ করব, ঠিক আছে? সো মোটামুটি স্টার্টআপের মতোই হবে, ইয়া করে তারপরে হলো আমরা ফাইনাল রেডিটা করব, ঠিক আছে? সো ইট হ্যাজ টু বি গুড প্রোডাক্ট, ইট হ্যাজ টু কনভিন্সিং যারা স্মার্ট পিপল, তারা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্টস নিয়ে, স্টুডেন্ট ফ্রেন্ডলি সার্ভিসেস নিয়ে। অবশ্যই
কিউএনএ সেগমেন্ট হচ্ছে কি আমার স্টুডেন্টরা বলে এটা কান্নাকাটি সেগমেন্ট, হ্যাঁ, বাট আমি আপনাদেরকে কাঁদাবো না, ঠিক আছে? সো দ্যাটস বেসিক্যালি প্রেজেন্টেশন। ইনশাআল্লাহ আপনাদের সাথে 18 তারিখ দেখা হবে, মাঝখানে এক উইক বন্ধ আছে প্রবাবলি ফর নির্বাচন। এই এক উইক প্রিপারেশন নেন, টিমে একসাথে বসে ইয়ে করে গেট ইট ডান। স্যার আমাদের সেপারেটেড পরে ক্লাস হবে না? প্রবলেম হ্যাঁ legally I cannot vote because I am a presiding officer. স্যার I am polling center officer. আমরা পাইনি In a আমি একটা ভোটিং সেন্টারের প্রধান, তো আমি ভোট দিতে পারি। আচ্ছা, ও হলো যে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, ও হচ্ছে পলিটিক্যাল পার্টির একটা টিম আছে তো